আমরা এখনো বিক্ষোভ দেখছি এবং অনেকে বলছে যে অনেকেই অসন্তোষ তাদের এলাকার যে প্রার্থী সেই তাদের নাম দেখে। তো আমি অনেকে বলছে যে কি লবিং বেশি কাজ করে কিনা, আমি আপনার কাছে শুনতে চাই আসলে কি যোগ্যতা, ত্যাগ নাকি লবিং, কোনটা বেশি কাজ করছে বিএনপিতে? না, আমি বিশ্বাস করি যোগ্যতা এ কারণেই যে না হলে একটি দল এতগুলো বছর এত ঝড়ঝাপটার পরেও এত শক্তভাবে টিকতে পারত না। শুধু যদি লবিং তদবিরে হতো তাহলে বিএনপির পরিণতি অন্যান্য যেই দলগুলো একেবারে মুছে গেছে, মানে ভোট ব্যাংক হয়তো একটা জেলা ভিত্তিক হয়ে গেছে বা বিভাগ ভিত্তিক হয়ে গেছে, সেরকম একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত হতো। সুতরাং আমি বিশ্বাস করি যোগ্যতাই মাপকাঠি। কিন্তু এত বড় দলে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকবে, এটা স্বাভাবিক, এবং প্রত্যেকেই নিজেকে সবচেয়ে বেশি যোগ্য মনে করবেন। তো সেই জায়গা থেকে একজনকে নমিনেশন তো দলকে একজনের বেশি দেওয়া সম্ভব না। তো একজনকে যখন নমিনেশন দেবে বাকিরা কষ্ট পাবে, বাকিরা বিক্ষোভ করবে, বাকিরা আন্দোলন করবে, স্বাভাবিক। আমি কোনোটাকেই অস্বাভাবিক বলবো না। কিন্তু আপনি যে বললেন এখনো অসন্তোষ বা বিক্ষোভ চলছে, এটা বোধহয় জেসিনাপা আমি ঠিক জানি না এখনো কি কোনো অসন্তোষ বা বিক্ষোভ চলছে? অবশ্যই হচ্ছে। আচ্ছা, যদি চলে থাকে দেখছি কিছু কিছু এলাকায় হচ্ছে, আমি মনে করি কিছু এলাকায় হচ্ছে, এখনো মাত্র তো ধানমন্ডিতে মাত্র দিল যেহেতু ঢাকা 10, সে কারণে হয়তো এখনো চলছে। এটা খুব বেশি সময় থাকবে বলে আমি মনে করি না। গাজীপুর এক আসনে আজ দেখলাম যে মনোনয়ন ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে 10 জন। আচ্ছা, এগুলো আমি মনে করি বিচ্ছিন্ন এবং এগুলো খুব বেশি দিন থাকবে বলে আমি মনে করি না। এখন আমি আপনার আসন নিয়ে কথা বলি। আপনার আসনে এখনো ডিক্লেয়ার করা হয়নি, যদি আপনাকে মনোনয়ন দেওয়া না হয় কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিনা? এর আগে শুনেছিলাম যে এলাকার লোকজন যা চাইবে, আপনি কোন জায়গায় আছেন এখন? না, ডেফিনেটলি দেখুন, একটা মানুষ যখন মনোনয়ন চাওয়ার অবস্থায় পৌঁছায়, হ্যাঁ, তাহলে তার মানে এটা ধরে নিতে হবে এলাকার মানুষজনের কিছুটা ত্যাগ, কিছু না কিছু ত্যাগ তার পেছনে আছে, শ্রম আছে, ঘাম আছে, পরিশ্রম আছে। সুতরাং সেটাকে তো আমি ইগনোর করতে পারবো না। আমি কেন, এটা কোনো প্রার্থী মনোনয়ন না দিলে কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন? আমার এলাকার মানুষ যা চাইবে আমি সেটাই করব। ওনারা যদি বলেন একরকম, ওনারা যদি বলেন না, সেটাও আরেক রকম। এবং এটা যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, দিস ইজ টু আর্লি টু সে। মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার পরে যদি দেখা যায় আমাকে দেয়া হয় নাই, তখন দেখা যাবে। ধন্যবাদ। আমি শেষ করে দেবো। রেজাউল করিম রনি, আমরা দেখলাম যে কবে তফসিল ঘোষণা হবে এটা ভাবতে ভাবতেই দেখছি যে বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন। এটা আমরা ধরেই নেই যে আসলে রেওয়াজ, এটা অতীতেও দেখেছি যে তফসিল ঘোষণার আগে এরকমভাবেই ডাকা হয় সরকারি গণমাধ্যমকে। তো তফসিল ঘোষণা হচ্ছে, নির্বাচনের ডেট আমরা জানতে পারছি। আপনার কি মনে হয় নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেটাকে আপনি কিভাবে দেখেন এবং নিরপেক্ষভাবে আসলে নির্বাচন কমিশন এগিয়ে যেতে পারছে কিনা? না, নির্বাচন কমিশনের যে প্রস্তুতিটা খুবই হতাশাজনক এবং এই কমিশন দিয়ে একটা ভালো নির্বাচন হবে এটা আমি বিশ্বাস করি না। নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে, কারণ এই নির্বাচনটা হবে বাংলাদেশকে জেতানোর নির্বাচন, জামাতকে ক্ষমতায় আনার নির্বাচন না, বিএনপিকে বেনিফিটেড করার নির্বাচন না। ফলে বাংলাদেশকে জিতে আনার জন্য, মানে গণতান্ত্রিক ট্রানজিশন পিরিয়ডে ভোটাধিকার নিশ্চিত করামূলক নির্বাচন, জনগণ যাতে ভোট দিতে পারেন না, মানে নিশ্চিন্তে নিজের ভোটটা দিতে পারে। আপনার ইঞ্জিনিয়ার মানে আপনার রেজাল্ট ম্যানুভারিং করা, কেন্দ্র দখল করা, এগুলোর বাইরে ভোটাধিকার নিশ্চিত করা। আবার ধরেন দেখা গেল যে ধরেন আমার একটা এলাকায় বিশাল প্রভাব আছে, আমি কেন্দ্র দখল করলাম, সিলও মারলাম, কিন্তু রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে ঘোষণা দিলেন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং কোনো আশঙ্কা আপনি দেখছেন? হ্যাঁ, এটা তো সবচেয়ে সহজ। আওয়ামী লীগ এই জিনিসটা করে দিয়ে গেছে, ভোটাধিকার নিশ্চিত করা কঠিন, রেজাল্ট কৃত্রিম হাইপ তৈরি করা, এই যে জরিপের রাজনীতি শুরু হয়েছে, এগুলো বুলশিট। এই জরিপগুলোতে একই সাথে জামাতের স্টেক বাড়তেছে আর আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে আর সব কমতেছে, ডেঞ্জারাস ফেনোমেনা। ফলে এটা জনগণকে সচেতন হইতে হবে। কোনো রকম কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে যে নির্বাচনের আগে আপনার খেদমত বাড়াই দিবে, বুঝতে হবে ও বড় চোর। যে আপনাকে এম্পাওয়ার করবে, আপনার যাকে মনে হবে যে যাকে ভোট দিলে আপনি এম্পাওয়ার হবেন, অমুক দল শক্তিশালী হবে, ওইটা না। কোনো দলকে শক্তিশালী করা আপনার কাজ না। আপনার জনগণ হিসাবে আমি কিভাবে ভোট দিব, আমার কথা বলতে পারি, মানুষ কিভাবে ভোট দিবে যার যার তার। আমি ভোট দিব কিভাবে, আমি দেখবো যে যারে ভোট দিলে আমি এম্পাওয়ার হবো। কোনো শক্তিশালী দলকে শক্তিশালী করার জন্য আমি ভোট দেবো না, কোনো দলকে রাষ্ট্র ক্ষমতা সুচারুভাবে দখল করার জন্য আমি ভোট দেব না। আমি এম্পাওয়ার হবো কিনা। নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং এই যে আশঙ্কার কথা আমরা শুনলাম, রেজাল্ট করিম রনি যেটা বললেন যে রেজাল্ট একটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, আপনিও কি সেরকম কোনো আশঙ্কা আসলে করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? না, আমি সেটা আশঙ্কা করি না। আমার কাছে মনে হয় এবারে ভোটটা হচ্ছে
সত্য এবং মিথ্যার মধ্যে জয়ের ব্যাপার। জুলাই সনদ জিতবে এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, একটা নতুন সূর্য উঠবে, যে সূর্যের আলোকে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। আর যেটা ভাই বললেন সেটাকেই বলতেছি, এখনও সরকার ওই রকম পরিস্থিতিতে যায়নি যে পরিস্থিতিতে সরকার একা ভোট করতে পারবে। এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীলভাবে কি করতে হবে, তার দায়িত্ব পালন করতে হবে। আর ভাই আরেকটা বললেন যে জামাত ইয়া না, ওই যে প্রথমেও বলে নিছি এখনও বলতেছি, যদি ভোট সুস্থ হয়, ভোট ইঞ্জিনিয়ারিং না হয় 2008-এর মতো, এইটাকে আমাদের পাহারা দিতে হবে। তারপর যাই ক্ষমতায়, যেন আমির জামাত আজকে বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং পাহারা দেওয়া যায় কিনা আসলে ইলেকশন না না শেষ করে দিয়ে আমির জামাত কি ইঞ্জিনিয়ারিং বলছেন, আমরা 200 সিট পাইলেও আমরা একটা জাতীয় সরকার গঠন করব, এই যে কথাটাগুলো বলছে, বিএনপিও একই কথা বলছে। সো আমার মনে হয় যে এবারে ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা কম। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার মন্তব্য শুনতে চাই। নির্বাচনের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে আশঙ্কা, আপনি প্রশাসন কতটুকু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে বলে মনে করেন? আমি ভয় পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নির্বাচন হওয়ার আগে যেরকম হওয়ার কথা সেটা না। কেন আমি বলছি, আমাদের শেষ ভরসা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, এবং আমরা আশা করি নির্বাচনের দিন যেহেতু তারা মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে, সুতরাং সেদিন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো থাকার কথা। কিন্তু এখনো কিন্তু সেনাবাহিনী মাঠে আছে, গত 15 মাস ধরে সেনাবাহিনী কিন্তু মাঠে আছে। আমরা কিন্তু বিষয়টিতে অভ্যস্ত হয়ে গেছি এবং ওনারাও ক্লান্ত হয়ে গেছেন ডিউটি করতে করতে। সো আমি জানি না, অনেকে কিন্তু আশঙ্কা করছে যে বিএনপির কোনো কেন্দ্রে এরকম হতে পারে যে ভোট কেন্দ্র দখল করে ফেলছে, এই আশঙ্কা কিন্তু আছে। আমি বিএনপির নাম ধরে আমি এটা বলতে চাই না। কোথায় কেন্দ্র দখল হবে, কিভাবে ইঞ্জিনিয়ারিং হবে সেটা বলা যাবে না। 300 আসন, অনেকগুলো পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশ নেবে, দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে জয়লাভ করা, ক্ষমতায় যাওয়ার নির্বাচন, এটা কোনো লোকাল ইলেকশন না, ন্যাশনাল ইলেকশন। সো অনেক রকম হিসাব নিকাশ এখানে আছে। মানে দুটি বিষয়, একটা হচ্ছে ভোট কেন্দ্র দখল, সেটা আসলে ট্রান্সপারেন্ট, সেটা দেখা যায় যে কেউ দখল করছে সেই জায়গায় সেটা ভোট পোস্টপোন করা যায়। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা 2008-এর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সেই বিষয়টি আমাদের সবার 2008-এর ফাঁদে কিন্তু বাংলাদেশ 15-25 পর্যন্ত 24 পর্যন্ত আটকে থাকতে হয়েছে বাংলাদেশকে। সো আরেকটা এরকম, মানে এর চেয়ে কিন্তু যেটা আপনি বলেন চোখে দেখা যায় সেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন, সেটা ডিল করা যায়, সেই আসনটা স্থগিত রাখা যায়, সেই আসনে পুনরায় ভোট করা যায়। কিন্তু 8-এর মতন কোনো নীল নকশা যদি হয় সেটা ভয়ঙ্কর, এবং সেইটা হবে কিনা আমি জানি না। সেক্ষেত্রে এই যে ডিসি নিয়োগ হলো লটারি করে, এসপি দের ট্রান্সফার হলো লটারি করে, এটা আপনি কি মনে করেন, কিভাবে দেখেন? ধরেন কুমিল্লা থেকে আপনি গাইবান্ধা গেলেন, মুন্সিগঞ্জ থেকে আপনি সিলেট গেলেন, তাতে কি হলো? আপনি তো সেই ব্যক্তিটি, তাই না? আপনি তো সেই পুরনো মানুষটি, এবং যেই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে আপনি ডিসি হচ্ছেন। ডিসি কিন্তু সবাই হতে পারে না, ডেপুটি সেক্রেটারি সবাই কিন্তু ডিসি হয় না। সো ডিসি হওয়ার জন্য ডিসি যেহেতু একটা রাজকীয় পোস্ট, এটাকে প্রাইস পোস্টিং আসলে এটাকে ধরা হয়। হ্যাঁ, সো কাদেরকে আপনি করেছেন, সেই 64 জন কারা, তাদেরকে কি হিসাবে আপনি করেছেন, সেটা হচ্ছে মোদ্দা কথা। তাকে আপনি সিলেটে বসালেন না কুমিল্লায় দিলেন, তাতে কিচ্ছু যায় আসে না। ওকে, সেই বিষয়টা আসলে কতটুকু ট্রান্সপারেন্ট হওয়া উচিত আমি ছিল? তার আগে শেষ হয়ে যাবে শো, আমি একটা কথা দিয়ে শেষ করি। আজকে একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা বলেছেন, এমন কোনো কথা হয়নি যে আমাদের 2 বছরের মধ্যে ইলেকশন দিয়ে যেতে হবে। আমি মাত্রই নিউজটা দেখলাম, খুবই খারাপ কথা। এটা খুব ভালো বার্তা দেয় না। 1, 2 হলো তফসিল হবে এটা আমরা ধরে নিচ্ছি কারণ বেতার এবং টেলিভিশনকে ডাকা হয়েছে, কিন্তু তফসিল কবে হবে ইসি সচিব বলতে পারবেন না। এটা কিন্তু গতকালকে ইসি সচিব বলেছেন যে আমরা জানি না, তারিখ এখন বলা যাবে না যে কবে আমরা তফসিল দেব। এগুলো খুব ভালো বার্তা দেয় না। আমি এটুকু আমরা এখনো আসলে ইলেকশন হতেই হবে। এখন যেটা একটু শেষ করি সেটা হলো, দেখেন আপনার বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনার 1975 সালের পরে সেনাবাহিনীর যে ভূমিকাটা ছিল জিয়া রহমানের নেতৃত্বাধীন, এখন বাংলাদেশ সেনাবাহিনীকে সেই ভূমিকা অবতীর্ণ হতে হবে যদি এখানে গণতন্ত্র রিস্টোর করতে হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হয়। এর বাইরে সহযোগিতার কথা শুনেছি আমরা সেনাবাহিনীর এর বাইরে এটা ডিফিকাল্ট হবে। এবং আমি যেটা বললাম যে রাজনৈতিক দলগুলোর কোঅপারেশন লাগবে, দলীয় স্বার্থ বাদ দিয়ে, হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে 100% বিরোধিতার জায়গায় বাদ দিয়ে জাতীয় স্বার্থের আলোকে রাজনীতিটা আগায় নিতে হবে।